যাক, এটা একটা চিত্র যে আজকে জুলাই জাদুঘর উদ্বোধন হয়েছে আনুষ্ঠানিকভাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর ইউনূসকে সাথে নিয়ে এটা করছে। এটা তারেক রহমানের নিঃসন্দেহে মহত্ব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াত নাও দিতে পারতেন, কিন্তু দিলেন এই কারণে যে জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার নেতৃত্বে এটা গঠিত হয়েছিল এবং প্রাথমিক যে কাজগুলো গণভবনকে মানে জুলাই স্মৃতি জাদুঘর করা, সেই কাজগুলো অন্তর্বর্তী সরকার করেছে, আর ফিনিশিংটা দিল প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আজকে একটু অবাকই লাগলো যে এটা সরকার তার মতন করে এটা উদ্বোধন করতে পারতো না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাও ডাকতে পারতো, কিন্তু ডেকেছে। এটা তারেক রহমানের নিঃসন্দেহে একটা উদারতা, মহত্ব। এবং এই পর্যায়ে এখন সরকার পরিচালনার ক্ষেত্রে দেখা যাচ্ছে তারেক রহমান দলীয় গণ্ডি পার হয়ে যারা বিভিন্ন সময় গত 15 বছরে ভূমিকা রেখেছে স্বৈর শাসনের পতনে, সে বিএনপি করুক আর না করুক, সবাইকে কিন্তু কাছে টানার চেষ্টা করেছে। এখন মানুষের সীমাবদ্ধতা আছে, হয়তো সবগুলো তিনি পারেননি, কিন্তু সবাইকেই তিনি পাশে রাখার চেষ্টা করেছে, কাউকেই হার্ট করেনি। এমনকি এই যে এনসিপি, জামাত যে সমস্ত বক্তব্যগুলো রাখছে প্রতিনিয়ত, তাদেরকেও কিন্তু কটু কথা বলেননি। তিনি শুনছেন কিন্তু বলছেন না। আজকে এই দৃশ্য দেখে আবার কারো কারো মনে হতে পারে সামনে তো রাষ্ট্রপতি নির্বাচন, এমনি বাজারে আছে যে আমেরিকার পছন্দ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রাষ্ট্রপতি হতে পারেন। এই আলোচনাটা এখন বেশ জোরালো হবে। অনেকে বলবে যে না, নিশ্চয়ই এরকম একটা হয়তো চিন্তা আছে। রাজনীতিতে সবই সম্ভব। আজকে শত্রু, কালকে সে মিত্র, আজকের মিত্র, কালকে সে শত্রু। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো কখনো তারেক রহমান শত্রু হিসেবে গণ্য করেনি, কিন্তু এটা বিএনপির সবাই জানে, বা গণমাধ্যমের যে আলোচনাগুলি আসে তাতে আজকে এই যে একটা জটিলতা, গণভোট, জুলাই সনদ, এসব নিয়ে তৈরি হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়। এইসবগুলো না করে যদি ফ্রেশ একটা ইলেকশন দিয়ে একটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতা রাখা এবং কিছু কমিশনের রিপোর্টগুলো সেটা যদি সংসদে পেশ করা হতো, সংসদ যদি এটা বিবেচনা করতো, সরকার বিরোধী সব মিলায় যেভাবে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে, তাহলে সংসদের বাইরের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে পার্লামেন্টে। এইটা না হয়ে পার্লামেন্টের সদস্যরা পরিবর্তিত বাস্তবতার আলোকে তারা নিজেরা আলাপ আলোচনা করে, আরো যেহেতু পার্লামেন্টের 300 সদস্য, 350 সদস্য, সবার সাথে আলোচনা করে, এখন যেমন আলোচনা হচ্ছে যে কমিটি তার বাইরে, যেহেতু কমিটিতে আসেনি জামাত এনসিপি, কিন্তু সংবিধান সংশোধন কমিটি তার এরিয়ার বাইরেও বিভিন্ন সুধীজনদের সঙ্গে মতামত নিবে, আলাপ আলোচনা করে সেই কাজে এগোবে। তো এইটা, এই সবগুলি কিন্তু একটা উদারনৈতিক সরকার যেভাবে অ্যাক্ট করে, তারেক রহমান কিন্তু সেভাবেই কাজ করছে। তো এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস দেরিতে নির্বাচন করায় বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ইমেজ নষ্ট হয়েছে, তারেক রহমানের দেশে আসাটা বিলম্বিত হয়েছে। কিন্তু তারপরও বিএনপি ক্ষমতায় এসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যদি তাদের ক্ষোভ রাগ থাকেও বিএনপি নেতা কর্মীদের, সেটাকে ভুলে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু সবার পার্টিসিপেশন ছিল এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারই হচ্ছে ডক্টর ইউনূস সরকার, সেই সরকারের যাই থাকুক না কেন মনে, কিন্তু যেহেতু এটা ইতিহাস, সেই ইতিহাসকে সাক্ষী রেখেছেন তারেক রহমান, সেই কারণে তাকে সাথে নিয়েছেন, সাথে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছে। রাজনীতিতে এই ধরনের কিছু দৃষ্টান্ত থাকা দরকার। রাজনীতিতে সবসময় একটা শত্রু শত্রু যেইভাবে একা একা পথ চলা, যেটা শেখ হাসিনার যে ধারা, যে বিরোধী মানেই শত্রু এবং তাকে নিপাত করো, নিধন করো, তার সঙ্গে কোনোভাবে সন্ধি হবে না, সে একাই সবকিছু। তো তারেক রহমান আজকে একাই সবকিছু করতে পারতেন, কিন্তু পাশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখলেন। এইটা আমি যেটা বললাম একটু আগে, আবার কারো কারো মনের মধ্যে হয়তো উকি দিতে পারে, তাহলে কি আগামী দিনে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? সেই পথেও কি যাবে?
আমার যেটা ধারণা ওই পথে যাবেন না। কারণ যেহেতু অনেক পোড় খেয়েছে বিএনপি, অতীতের অভিজ্ঞতা, তার আলোকে এমন একজন ব্যক্তিকে সরকার বা তারেক রহমান নির্ধারণ করবে যিনি সরকারের প্রতি অনুগত থাকবে, সংবিধানের প্রতি অনুগত থাকবে, দলের প্রতি অনুগত থাকবে। সেই সব বিবেচনা করে আমার ধারণা আপাতত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরে যাওয়ার কথা না। তবে আবারও বলি, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই।